আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি মেহনাজ মুন্নি আদালতের খবরাখবর অনুষ্ঠানে। বিটিভি নিউজের এই আয়োজনে থাকবে সপ্তাহ জুড়ে আদালত অঙ্গনের বিভিন্ন সংবাদ ও সংবাদ বিশ্লেষণ। শুরুতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের খবর। শাহবাগের গণজাগরণ মঞ্চ রাষ্ট্রের ভেতরে আরেকটি প্যারালাল রাষ্ট্র হয়ে উঠেছিল। মুসলিম সংস্কৃতি মূল্যবোধ ধ্বংস করে ভারত নির্ভর করার এজেন্ডা ছিল তাদের, যার বিরোধিতা করেছিল হেফাজতে ইসলাম। এজন্যই রাষ্ট্রযন্ত্রের সহায়তায় নির্মম হত্যাযজ্ঞ চালানো হয় আলেমদের উপর। হেফাজত ইসলামের সমাবেশে এই গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন 12ই মে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দর্শক, এবারে দেখে আসি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশাসন যন্ত্র কতটা কঠোর ও নির্মম হয়ে উঠেছিল 2013 সালের 5 ও 6 মে নিরীহ আলেম সম্প্রদায়ের উপর। 2013 সালের 5 আগস্ট সারা দেশ থেকে কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষক এবং আলেমগণ ইসলাম ধর্ম ও সংস্কৃতির পক্ষে বেশ কটি যৌক্তিক দাবিতে সকাল থেকেই সমবেত হন রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে। কিন্তু তদানীন্তন আওয়ামী লীগ সরকার বিষয়টিকে দেখে ভিন্ন দৃষ্টিতে। লাখ লাখ আলেমের উপস্থিতি সরকারের ভিতরে ভীতির সৃষ্টি করে। রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে হেফাজতে ইসলামের সমাবেশকে পণ্ড করতে দমননীতির আশ্রয় নেয় সরকার, তৈরি করে নকশা। দিনভর নানা উত্তেজনা ছড়ালেও মূলত সন্ধ্যার পর থেকে শুরু হয় সরকারের পুলিশ, র্যাব ও বিজিবি বাহিনীর নির্মমতা। বিদ্যুৎ সংযোগ বন্ধ করে ঘুটঘুটে অন্ধকারের ভৌতিক পরিবেশ সৃষ্টি করে চার্জ করা হয় একের পর এক বিকট শব্দের সাউন্ড গ্রেনেড। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে গুলি, কাঁদানে গ্যাস আর সাউন্ড গ্রেনেডের শব্দ। 2013 সালের 5 ও 6 এপ্রিলের বিভীষিকাময় সেই ঘটনায় মানবতাবিরোধী অপরাধের বিচার চেয়ে গত বছরের 24 নভেম্বর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 50 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করে হেফাজতে ইসলাম। অভিযোগে বলা হয়, 13 দফা দাবিতে 2013 সালের 5 মে আসামিরা পরস্পর যোগ সাজশে রাত 11টার দিকে বিদ্যুৎ লাইন বন্ধ করে দেয়। এরপর শাপলা চত্বরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাদ্রাসা ও পথচারীদের উপর গণহত্যা চালায়। পরে লাশ সিটি কর্পোরেশনের গাড়িতে করে নিয়ে গুম করা হয়। নিহত ব্যক্তিদের পরিবার থানায় মামলা করতে গেলে তা নেওয়া হয়নি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বললেন, 2013 সালের 5 ও 6 এপ্রিল যে ঘটনা ঘটেছিল তা ছিল তৎকালীন আওয়ামী লীগের সরকারের পরিকল্পিত হত্যাকাণ্ড। 2013 সালের 5 এবং 6 মে শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশকে কেন্দ্র করে তদানীন্তন সরকার যে দমন নীতি চালিয়েছিল এবং সেখানে কয়েকশো মানুষকে হত্যা করা হয়েছে বলে আনঅফিশিয়ালি জানা গেছে এবং শত শত মানুষ, হাজার হাজার মানুষকে গুলি করে আহত করা হয়েছিল এবং শাপলা চত্বর সহ পুরো ঢাকার এই অংশে যে কয়েক লক্ষ মানুষ জমা হয়েছিল তাদেরকে এখানে ডিসপার্স করা হয় এবং সেই ক্ষেত্রে সমস্ত টেলিভিশন চ্যানেলগুলোর লাইভ সম্প্রচারগুলো বন্ধ করে দেওয়া হয়, ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় এবং লাইট অফ করে রাতের আধারে কয়েক লক্ষ রাউন্ড তাজা বুলেট খরচ করে এই মানুষগুলোকে এখান থেকে হটিয়ে দেওয়া হয়েছিল এবং সেটা ছিল একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে হেফাজতে ইসলাম তখন একটা সরকারের জন্য থ্রেট হয়ে উঠছিল। তারা যৌক্তিক বেশ কিছু দাবি নিয়ে আন্দোলন করছিল, সেই দাবিগুলোর সমর্থনে সেই সমাবেশটা ছিল। সরকারের যেটা ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেমেটিক, কেন এটা মানবতা বিরোধী অপরাধ? কারণ এই জিনিসটা ছিল সরকারের বিরুদ্ধে একটা থ্রেট। সরকার মনে করতো যে কোনো উপায়ে যদি আমার কাছে আমার জন্য কোনো সংগঠন, কোনো আন্দোলন থ্রেট হয়ে ওঠে তাহলে আমি তাকে নির্মূল করব। এটা ছিল তাদের পরিকল্পনা। সেই পরিকল্পনার অংশ হিসাবে এই হেফাজত ইসলামকে শাপলা চত্বরে যেভাবে হত্যা করা হয় সেটা একটা মানবতা বিরোধী অপরাধ ছিল এবং সেটার দায়ে আমরা প্রথম মামলাটা এই সপ্তাহে দায়ের করেছি। সেখানে আমরা কয়েকজনের বিরুদ্ধে ওয়ারেন্ট চেয়েছি। 5 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। প্রধানমন্ত্রী সেই সময় যিনি ছিলেন তার বিরুদ্ধে, সেই সময় আইজিপি, র্যাবের প্রধান, সেই সময় গোয়েন্দা বাহিনীর প্রধান, ঢাকা মহানগরীর বিভিন্ন জায়গায় যারা দায়িত্বে ছিল পুলিশের, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এবং কয়েকজন ইতিমধ্যেই গ্রেপ্তার হয়ে আছে। তাদেরকে আমরা শোন অ্যারেস্টেড দেখানোর জন্য
মামলা করেছিলাম সেটা গৃহীত হয়েছে আদালতের কাছে। হেফাজতে ইসলামের অভিযোগের প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মামলা হয়েছে তার আলোকে ইতোমধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল, বললেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। শাপলা চত্বরের যে এই ঐতিহাসিক একটা ঘটনা বাংলাদেশের ইতিহাসকে পরিবর্তন করে দেওয়ার মতো একটা ব্যাপার ছিল, কারণ যখন শাহবাগ মুভমেন্টের নামে রাষ্ট্রের প্যারালাল আরেকটা রাষ্ট্র তৈরি করা হয়েছিল, সেখানে হেফাজত ইসলাম তাদেরকে চ্যালেঞ্জ করেছিল এবং এই যে বিচারের দাবি, বিচারের নামে যখন শাহবাগ যাকে বলবে তাকে ফাঁসি দিতে হবে, যেখানে রাষ্ট্রকে যেভাবে চালাতে বলবে সেভাবে চলবে, এই যে নৈরাজ্যটা শুরু হয়েছিল, এরপরে ধর্মীয় জনগোষ্ঠীর উপরে আক্রমণ, তাদেরকে জঙ্গি বলে আখ্যায়িত করার চেষ্টা, এর বিরুদ্ধে হেফাজত ইসলাম রুখে দাঁড়িয়েছিল। এই ঐতিহাসিক মোমেন্টে যখন হেফাজত দাঁড়িয়েছিল তখন কিন্তু বাংলাদেশের ইতিহাসের ওই শাহবাগের থেকে ইতিহাসটার গতিপথটা অন্যদিকে ডাইভার্টেড হয়। সেই সময়কে নিয়ন্ত্রণ করার জন্য যে হত্যাকাণ্ড, এটা ঐতিহাসিকভাবে বাংলাদেশের জন্য এটা গুরুত্বপূর্ণ ঘটনা ছিল এবং সেই ঘটনায় যারা দায়ী ছিল তাদেরকে আমরা এখানে বিচারের মুখোমুখি করতে চাই। শাপলা চত্বরের ঘটনা বাংলাদেশের ইতিহাসের অন্যতম আলোচিত মানবাধিকার লঙ্ঘন এবং মানবতা বিরোধী অপরাধ। চিফ প্রসিকিউটর বললেন, শাপলা চত্বরে গণহত্যার পটভূমি তৈরি করেছিল গণজাগরণ মঞ্চ। মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, 2013 সালের 5 ও 6 এপ্রিলের ঘটনার নেপথ্যে কারা ছিল সেই সত্য বের করতে কাজ করছে প্রসিকিউশন। বহুল আলোচিত 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সকল আসামির খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল। বুধবার অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এছাড়া আপিল বিভাগের কার্যতালিকায়ও বিষয়টি এসেছে। এর আগে হাইকোর্টের বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ গত 1 ডিসেম্বর তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় ঘোষণা করেছিলেন। হত্যা মামলা থেকে দায় মুক্তির উদ্দেশ্যে ঘুষ লেনদেনের অভিযোগে করা মামলা থেকে বেকসুর খালাস পেলেন তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর সহ 8 জন। বৃহস্পতিবার ঢাকার 3 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আবু তাহের এই রায় ঘোষণা করেন। মামলার অভিযোগপত্রে বলা হয়, একটি শিল্পগোষ্ঠীর পরিচালক ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির সাব্বির হত্যা মামলার আসামি সাফিয়াত সোবহান সানভীরকে দায় মুক্তি দেওয়ার উদ্দেশ্যে 21 কোটি টাকা ঘুষ গ্রহণ করা হয়। এতে 1-11 সময় বাদী হয়ে মামলা করে দুদক। মামলাটিতে 2008 সালের 14 জুলাই তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। তারেক রহমানের আইনজীবীরা জানান, আসামিদের পক্ষে কোনো সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি দুদক। মিথ্যা মামলায় হয়রানি করায় দুদকের বিরুদ্ধে মামলা করার কথা বলেন তারা। একই সঙ্গে 17 বছরের সাজাকে অবৈধ ঘোষণা করা হয়েছে। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। কোনো কোনো মৃত্যু পাহাড়ের মতো ভারী হয়। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড তেমনই একটি হৃদয় বিদারক ঘটনা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে রাজনৈতিক ফ্যাসিজম কিভাবে বেড়েছিল তারই ন্যাক্কারজনক দৃষ্টান্ত এই হত্যাকাণ্ড। তবে মনুষ্যত্ববোধ যখন জেগে ওঠে, ফ্যাসিজম তখন দুমড়ে মুচড়ে ভেঙে পড়ে। এটাই যেন আবার প্রমাণ হলো আবরার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির মধ্য দিয়ে। গত রোববার নিম্ন আদালতের দেয়া রায় বহাল রাখেন হাইকোর্ট। এর আগে নিম্ন আদালতের রায়ে 20 আসামিকে মৃত্যুদণ্ড এবং 5 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন। আসামিদের ডেথ রেফারেন্স, মৃত্যুদণ্ড অনুমোদন ও আপিলের উপর শুনানি শেষে বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। 6 অক্টোবর 2019 ছুটি শেষে কুষ্টিয়ার বাড়ি থেকে বিকেলে বিশ্ববিদ্যালয়ের হলে ফিরে আসেন বুয়েটের তড়িৎ প্রকৌশলী বিভাগের 2য় বর্ষের ছাত্র আবরার ফাহাদ। আবরার কি জানতেন সেই বিকেলেই ছিল তার জীবনের শেষ বিকেল? বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়, আসে রাত। মেধাবী আবরার মন দেয় পড়ালেখায়। রাত তখন 8টা। বুয়েট হলের 1011 নম্বর কক্ষে প্রবেশ করে ছাত্রলীগের কজন নেতাকর্মী। ডেকে নিয়ে যায় আবরারকে। আবরারকে নিয়ে যাওয়া হয় 2011 নম্বর কক্ষে। আগে থেকেই সেখানে উপস্থিত ছিল বুয়েট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল ও সহসভাপতি মুহতাসিম ফুয়াদ সহ 4 নেতা।
সেখানে আবরার ফাহাদের মোবাইল ফোন তল্লাশি করে ছাত্রলীগ নেতারা। আবরারকে ধরে আনার কারণ ছিল ফেসবুকে একটি পোস্ট। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিভিন্ন চুক্তি নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন আবরার ফাহাদ। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসররা মেনে নিতে পারেননি সেই স্ট্যাটাস। পরবর্তীতে আবরারকে তার ফেসবুক আইডি খুলতে বলে ছাত্রলীগ নেতা কর্মীরা। এরপরই আবরারকে শিবির কর্মী উল্লেখ করে মারধর শুরু করে ছাত্রলীগ নেতারা। ক্রিকেট খেলার স্টেম্প দিয়ে এলোপাথাড়ি পেটানো হয় আবরারকে। এই খবর পেয়ে বুয়েটের আরও কজন ছাত্রলীগ নেতা সেখানে আসে। তারাও এলোপাথাড়ি মারধর করে আবরার ফাহাদকে। এক পর্যায়ে নিস্তেজ হয়ে যায় আবরার ফাহাদের দেহ। রাত 2টার পর আবরারকে ওই কক্ষ থেকে বের করে হলের সঙ্গীতে ফেলে রাখা হয়। বুয়েটের সিসিটিভি ফুটেজে দেখা যায় মারধরের পর কক্ষ থেকে বের করা হচ্ছে আবরারকে। এ সময় একজন কিছুটা দৌড়ে এসে সামনে দাঁড়ায়, আবার একই পথে আবারও ফিরে যায় সে। কিছুক্ষণ পর আরও 3 জন আবরারকে উঁচু করে তুলে নিয়ে যায়। এই 3 জনের পর আরও একজন। এরপর প্যান্টের পকেটে হাত দিয়ে বেরিয়ে আসে আরও একজন। এছাড়াও বারান্দায় হাঁটতে দেখা যায় আরও 5 জনকে। এদের একজন কথা বলছে মোবাইল ফোনে। সেদিন 2011 নম্বর কক্ষ থেকে মধ্যরাতে চিৎকার ভেসে আসলেও ছাত্রলীগ নেতাকর্মীদের ভয়ে হলের কোনো কক্ষ থেকে বের হননি কেউ। রাত 3টায় ঘটনাস্থলে আসেন বুয়েটের চিকিৎসক মাশরুফ এলাহি। আবরারের নিথর দেহ পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসক জানান আবরার ফাহাদ আর নেই। মৃত্যুর কোলে ঢলে পড়েছেন আবরার। পরদিন আবরারের বাবা বরকতুল্লাহ চকবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। প্রায় 4 বছর আগে 2021 সালের ডিসেম্বরে এ মামলায় 20 জনকে মৃত্যুদণ্ড এবং 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন বিচারিক আদালত। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আসামির ডেথ রেফারেন্স অর্থাৎ মৃত্যুদণ্ড অনুমোদন, জেল আপিল ও আপিলের উপর শুনানি নিয়ে 24শে ফেব্রুয়ারি হাইকোর্ট রায়ের জন্য অপেক্ষমান রাখেন মামলাটি। 16 মার্চ বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় বিচারিক আদালতের দেয়া 20 জনের মৃত্যুদণ্ড ও 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখে রায় দিয়েছেন হাইকোর্ট। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, এই রায়ের মধ্য দিয়ে সমাজে বার্তা গেল, আপনি যত শক্তিশালী হন না কেন, আপনার পেছনে যত শক্তিই থাকুক না কেন, সত্য ও ন্যায় বিচার একদিন প্রতিষ্ঠিত হয়। আবরার ফাহাদ হত্যার রায় দ্রুত বাস্তবায়ন চায় আবরারের পিতা। যে শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের র্যাগিং আছে সেটা তো অবশ্যই আমরা পরিবর্তন চাই, যাতে ছাত্ররা যাতে ভালোভাবে বসবাস করতে পারে, ভবিষ্যতে যাতে আর এই ধরনের ঘটনা না ঘটে সেটা আমরা সবার কাছে আবেদন জানাই। তবে গত 6 আগস্ট এই মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি গাজীপুরের হাই সিকিউরিটি কারাগার থেকে পালিয়ে যাওয়ায় ক্ষোভ জানান আবরারের ভাই। হাইকোর্ট থেকে যে এত দ্রুত একটা রায় আসবে, যদি আমি 1 বছর আগের কথা 5 আগস্টের আগে আসলে চিন্তাও কখনো করি নাই যে এত দ্রুত একটা রায় আসতে পারে, তো এটা অবশ্যই যে হচ্ছে আমাদের পরিবর্তিত পরিস্থিতিতে একটা সম্ভব হয়েছে। তবে এখনও হয়তো অনেকগুলো স্টেপ বাকি আছে, সেগুলো যাতে দ্রুতই যাতে সম্পন্ন হয় সেটা আমাদের চাওয়া থাকবে। এদিকে রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। মহামান্য হাইকোর্ট বিভাগের রায়ের সার্টিফাইড কপি হাতে পাওয়ার পরপরই মহামান্য আপিল বিভাগে আপিল করিব। শপথ লঙ্ঘনকারী যেসব বিচারপতি দলীয় মানসিকতা নিয়ে বিচার কাজ পরিচালনা করেছে তাদের অপসারণের দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এই দাবি জানান। গত 15-16 বছরে আওয়ামী লীগ সরকার সুপ্রিম কোর্টে যে সম্মান ইজ্জত নষ্ট করেছে, মর্যাদা নষ্ট করেছে, সেটা আমার রিকভার করতে অনেক সময় লাগবে। বিরোধী রাজনৈতিক দলকে নেতাদেরকে শাস্তি দেওয়ার জন্য রাত্রে 8টা 9টা 10টা পর্যন্ত মোমবাতি জ্বালে, কারেন্ট নাই, মোমবাতি জ্বালে বিচার করছে। তারা কোথায়? এখন তার বাল অভিজ্ঞতা আছে, তো ট্রান্সফার করছে। ট্রান্সফার করলে ট্রান্সফার কি পারমিশন নাকি? তারা যে বিচারিক যে আচরণ নিয়ম নীতি ভঙ্গন করে রাজনৈতিকভাবে বিচার করেছেন, তাদেরকে অবশ্যই চিহ্নিত করতে হবে। এত দীর্ঘসূত্রে কেন, এত লম্বা সময় নেওয়া হচ্ছে কেন, কাদের স্বার্থে নেওয়া হচ্ছে, কারা চেষ্টা করতেছে তাদের পুনর্বাসিত করতে, আবার ধরে রাখতে? নিশ্চয়ই কোনো ষড়যন্ত্রকারীরা ব্যবস্থা করছে গোপনে, প্রকাশিত সাহসের কথা বলেন। তো আমি মনে করি ব্যবস্থা গ্রহণ করা উচিত। মাননীয় রাষ্ট্রপতির নিকট আবেদন জানাই, অনতিবিলম্বে যারা বিতর্কিত বিচারপতি, যারা দলীয় দৃষ্টিভঙ্গিতে বিচার কার্য পরিচালনা করেছিলেন, শপথ ভঙ্গন করেছিলেন, তাদেরকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে
নতুবা তাদেরকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে তদন্ত করে তাদের থেকে অপসারণ করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। দর্শক, আলোচিত মামলায় আজকে রয়েছে নাইকো দুর্নীতি মামলার আদ্যপান্ত। উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপানোর এক জ্বলন্ত উদাহরণ নাইকো দুর্নীতি মামলা। পূর্ণাঙ্গ রায়ের পর্যবেক্ষণে বিচারক রবিউল আলম উল্লেখ করেন, 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে নাইকোর দুর্নীতি অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে তেজগাঁও থানায় পৃথক 2টি মামলা দায়ের করা হয়। কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মামলাটি 2010 সালে মহামান্য হাইকোর্ট বিভাগ থেকে বাতিল করা হয়। অপরদিকে কোনো সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও শুধুমাত্র আন্তর্জাতিক আইন অনুযায়ী আগের সরকারের চুক্তির ধারাবাহিকতা বজায় রাখতে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মামলাটি দীর্ঘ প্রায় 18 বছর যাবৎ চলমান ছিল। কানাডার কোম্পানি নাইকোর 3টি গ্যাস ক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে চুক্তির মাধ্যমে রাষ্ট্রের 13,777 কোটি টাকা ক্ষতি সাধন ও দুর্নীতির অভিযোগে 2007 সালের 9 ডিসেম্বর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সহ 5 জনের বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা 11 জনের নামে অভিযোগপত্র জমা দিলে 8 জনের বিরুদ্ধে চার্জ গঠন করেন আদালত। মৃত্যুবরণ করায় বাকি 3 জনের নাম মামলা থেকে বাদ দেওয়া হয়। নাইকো মামলায় সাক্ষ্য গ্রহণের শেষে রায় পর্যন্ত পৌঁছাতে সময় লেগেছে 17 বছর। রাষ্ট্রপক্ষের 68 জন সাক্ষীর মধ্যে সাক্ষ্য দেন 39 জন, তবে কেউই বিএনপি চেয়ারপারসনকে দায়ী করেননি। অভিযোগ প্রমাণিত না হওয়ায় চলতি বছরের 29 ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়া সহ সকল অভিযুক্তদের মামলা থেকে খালাস দেন ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম। বেগম খালেদা জিয়ার আইনজীবীরা বলছেন, কেবল হয়রানি করতেই এই মামলা করা হয়েছিল বিএনপির চেয়ারপারসনের বিরুদ্ধে। নাইকো দুর্নীতি শেখ হাসিনার সময় হলেও তাতে ফাঁসানো হয় খালেদা জিয়াকে, এমনটাই বললেন খালেদা জিয়ার এই আইনজীবী। নাইকো কোম্পানি ক্যানাডিয়ান কোম্পানি, তারা 1998 সালে শেখ হাসিনা সরকার যখন ক্ষমতায়, শেখ হাসিনার কাছে তারা আনসলিসিটেড একটা অফার দেন যে তারা এখানে পরিত্যক্ত গ্যাস কূপগুলো থেকে তারা গ্যাস উত্তোলন করবেন। শেখ হাসিনার ক্যাবিনেট তখন কিন্তু এটা রিফিউজ করেন, কিন্তু 1 মাসের ব্যবধানে পরবর্তীতে কোনো মিটিং ছাড়াই আবার তাদেরকে অনুমোদন দেওয়া হয়। তাতেই পরিষ্কার বুঝতেই পারেন যে তখন শেখ হাসিনা কোনো একটি কারণে তিনি কোনোভাবে লাভবান হয়ে হোক বা যেভাবেই হোক, তিনি আবার একই কোম্পানিকে, যে কোম্পানিকে প্রথমে তিনি রিফিউজ করলেন, সে একই কোম্পানিকে তিনি আবার অনুমোদন দিলেন। এবং শুধু অনুমোদন না, তার পরবর্তীতে তিনি কোনো নীতিমালা কোনো কিছু প্রণয়ন না করে, একটি কোম্পানির কোনো কিছু যাচাই বাছাই না করে আমাদের দেশের 3টি পরিত্যক্ত গ্যাস, তার মধ্যে একটি কিন্তু পরিত্যক্ত ছিল না, যেটা ছাতক, একটা অংশ পরিত্যক্ত ছিল না, কিন্তু তিনি অসৎ উদ্দেশ্যে এই যেটা পরিত্যক্ত ছিল না এইটাকেও পরিত্যক্ত ঘোষণা করে নাইকোর হাতে তুলে দিলেন এবং তারা এফআইইউ সাইন করলেন। এবং নিশ্চয়ই এর মধ্যে আমরা মনে করি যে একটা বড় দুর্নীতির সংগঠিত হয়েছে। কিন্তু শেখ হাসিনা উনি প্রাইম মিনিস্টার থাকা অবস্থায় সেখানে একের পর এক তার বিরুদ্ধে সমস্ত মামলা, নাইকো মামলা থেকে শুরু করে অন্যান্য যে মামলাগুলো ছিল সেই সবগুলো মামলা তিনি প্রত্যাহার করে নিলেন। এবং তখনকার সময়ের দুর্নীতি দমন কমিশনও নীরব ভূমিকা পালন করলেন। এমনকি সেই হাইকোর্টের আদেশের বিরুদ্ধে তারা তখন আপিলও ফাইল করেন নাই। তো এবং শেখ হাসিনার সমস্ত দুর্নীতি ঢাকার জন্যে, সেটা উদরপিণ্ডি বুদুরগাড়ে চাপানোর জন্য একটা কৌশল হিসেবে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এটার দায় চাপালেন। অথচ বেগম খালেদা জিয়ার আমলে এই নাইকো সংক্রান্ত কোনো দুর্নীতি সংগঠিত হয়নি। অথচ শেখ হাসিনার এই দুর্নীতিকে তিনি প্রত্যাহার করে নিলেন, মামলাগুলি প্রত্যাহার করে নিলেন, আর বেগম খালেদা জিয়ার মামলাটা তিনি চলমান রাখলেন। যেটি যাই হোক, পরবর্তীকালে সাক্ষ্য প্রমাণে নাইকো দুর্নীতি মামলা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সম্পূর্ণরূপে মিথ্যা প্রমাণিত হয়েছে। বেগম খালেদা জিয়া নির্দোষ সাব্যস্ত হয়েছেন এবং তিনি খালাসপ্রাপ্ত হয়েছেন। নাইকো মামলার রায়ে আদালত পর্যবেক্ষণের উদ্ধৃতি দিয়ে বেগম খালেদা জিয়ার আইনজীবী বলেন, এই মামলাটি ছিল সম্পূর্ণ রাজনৈতিক ও হয়রানিমূলক মামলা। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে তখন মামলার একটা মহোৎসব ছিল। রাষ্ট্র বলেন, দুদক বলেন, শেখ হাসিনার নির্দেশে সবাই অতি উৎসাহী ছিল। সব প্রতিটি সংস্থা, রাষ্ট্র সব একাকার হয়ে গেছিল। তখন তো দুর্নীতি দমন কমিশন একটা স্বাধীন সংস্থা হিসেবে ছিল না।
দুর্নীতি দমন কমিশন তখন সরকারের একটা হাতিয়ার হিসেবে কাজ করত। বেগম খালেদা জিয়া চেয়ারপারসন অব বিএনপি হিসেবে এই ট্রাস্টটি গঠন করেছে। তিনি প্রাইম মিনিস্টার হিসেবে তো কিছু করেন নাই। তো একটি বেসরকারি একটা ট্রাস্ট, সেই ট্রাস্টের বিষয়ে দুর্নীতি দমন কমিশন কি করে হস্তক্ষেপ করে, এবং সেখানে যদি ট্রাস্টের আভ্যন্তরীণ কোনো বিষয়ে যদি কোনো সমস্যা হয় সেটাও অন্যান্য ট্রাস্টিরা মামলা করতে পারেন, কোনো অভিযোগ করতে পারেন, কিন্তু সেখানে দুর্নীতি দমন কমিশনের তো কোনো বিষয় নাই। অথচ দেখেন একটা মিথ্যা অভিযোগ দিয়ে, ভিত্তিহীন, মিথ্যা বললে তো হবে না, এটা তো ভিত্তিহীন অভিযোগ দিয়ে ট্রাস্ট শহীদ জিয়া রহমান চ্যারিটেবল ট্রাস্টের উপরে একটা অ্যান্টি কারাপশনের মামলা করে দিলেন। দর্শক, আজ এ পর্যন্তই। আবার দেখা হবে আগামী সপ্তাহে আদালতের খবরাখবর অনুষ্ঠানে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।